শেখ হাসিনার পতন এবং তার দেশ, এটা তারই দেশ, ভারতে পালিয়ে যাওয়ার প্রধান ঘটনা প্রবাহ ঘটেছিল মধ্য জুলাই থেকে শুরু করে আগস্টের 5 তারিখ পর্যন্ত। এবং এই গণঅভ্যুত্থান সফল হয়েছে, যেটা আমরা রাইটলি অনেকে মনে করছি, এই দেশের সকল শ্রেণী পেশার মানুষের একত্রিত হওয়ার কারণে। এই অকল্পনীয় একত্রিত হওয়ার ইতিহাস আমাদের এই ভূমিতে নেই। প্রায় ধনী গরিব, সরাসরি রাজনীতি করা মানুষ বা সরাসরি রাজনৈতিক দলে নেই এমন মানুষ, কৃষক, শ্রমিক, ঢাকার বাইরে, মানে যে কোনো ভাবে আমরা ক্লাসিফাই করতে পারি, প্রত্যেক ক্লাসের মানুষের পার্টিসিপেশন এখানে ছিল, সে কারণে সফল হয়েছে। কিন্তু আমার মনে হয় আস্তে আস্তে আমাদের আরেকটু বৃহৎ পরিসরে এই ব্যাপারগুলো দেখা দরকার আছে। সেটা হলো মূল যুদ্ধটা আমরা এভাবে যদি বলি, জুলাই 15 থেকে শুরু হয়েছে বা জুলাইয়ের প্রথম ভাগ থেকে, কিন্তু মূল যুদ্ধটা যদি সেখান থেকেও ধরে, এর পেছনে একটা লম্বা ইতিহাস আছে এবং শেখ হাসিনা পতনের পেছনে সেই লম্বা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, যেটা এই মুহূর্তে আমরা অনেকে কথা বলছি না। যেমন ধরি, জুলাইয়ের অভ্যুত্থানে বিএনপির এবং জামায়াতের পার্টিসিপেশন সিরিয়াসলি ছিল। তারা তাদের পার্টির জায়গা থেকে ওভাবে ঘোষণা করেনি, কিন্তু এই ঘোষণার পার্টি থেকে দফায় দফায় এসছে যে ছাত্রদের দাবির সাথে ঐক্যমত্য প্রকাশ করছে। বিএনপির মহাসচিব থেকে শুরু করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাই এই কথা ক্রমাগত বলেছেন, কিন্তু বিএনপি তার ব্যানার নিয়ে হয়তো আসেনি, কিন্তু এই মুভমেন্টে ছিল, সিরিয়াসলি ছিল। 19 আগস্টের একটা ডেটা আমি পেয়েছি, এটা এখন আরো বাড়তে পারে, খুবই সম্ভাবনা আছে। সেটা হলো বিএনপির 119 জন মানুষ, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন এবং মূল বিএনপির 119 জন মানুষ মারা গেছেন, আর জামায়াতের 87 জন। সুতরাং তারা সিরিয়াসলি, খুব এফেক্টিভলি এই মুভমেন্টের মধ্যে ছিলেন। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি অর্গানাইজ ফোর্সটাই অনেক বড় শক্তি ছিল, অনেক বড় শক্তি ছিল এই মুভমেন্টের। কিন্তু আমি শুধু সেটুকুও কেউ বলছি না, আমি আরো পেছনে যেতে চাই। বিশেষ করে এই পুরো এন্টায়ার স্বৈর শাসনের সময় বিএনপি কি রোল আছে, বিএনপির রোলটা আদতে স্বৈরাচার পতনের জন্য কিভাবে কাজ করেছে। খেয়াল করি আমরা, বিএনপি যদি না থাকতো, এভাবে চিন্তা করি, বিএনপি নেই, শেখ হাসিনা 9 সালে জিতলেন, 11 সালে সংবিধান সংশোধন করলেন। সুতরাং 9 সালের নির্বাচনটাকে মোটামুটি গণতান্ত্রিক বা সহি নির্বাচন মোটামুটি ভাবে ধরে নিলেও ওর মধ্যেও কিছু কারসাজির কথা শুনে আমি তর্কের খাতিরে সরিয়ে রাখলাম। 11 সালে এসে যখন সংবিধান সংশোধন করে, ইট ওয়াজ ভেরি ক্লিয়ার যে আওয়ামী লীগ আসলে আর তার ক্ষমতা ধরে রাখতে চায় আর কোনো ভালো নির্বাচন না দিয়ে। এটা খুব স্পষ্ট হয়েছে। সে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করিয়ে নেয় কোর্টের ঘাড়ে বন্দুক রেখে। আবারও বলছি, সেই প্রধান বিচারপতি খায়রুল হককে মনে রাখতে হবে আমাদের, এবং তাকে আমাদের কোনো না কোনো ফর্মে বিচারের আওতায় আনতে হবে। যাই হোক, সেটা ভিন্ন আলোচনা। তো ওই ঘটনার পর থেকে, তার মানে 11 সাল থেকে আওয়ামী লীগ নিপীড়ক হয়ে উঠলো ভয়ঙ্কর ভাবে। এর আগেও ছিল, কিন্তু কম ছিল তুলনামূলকভাবে। তাহলে 11 থেকে 24 পর্যন্ত 13 বছরের একটা সময়কাল। ধরে নিলাম বিএনপি নেই, কি হতো আওয়ামী লীগের? আওয়ামী লীগ তখন, এই লড়াইটা যদি না থাকতো, আওয়ামী লীগের জন্য আসলে খুব কুসুমাস্তীর্ণ একটা পথ থাকতো। সে তার মতো যে কোনো কিছু করার চেষ্টা করতো, করে যেত। জামায়াত শুরুর দিকে মাঠে ছিল, বিশেষ করে 14 সালের নির্বাচনের আগ পর্যন্ত, কারণ তখন তাদের নেতাদের বিচার করা হচ্ছিল। সেই বিচারের প্রতিবাদে তারা খুব শক্তভাবেই মাঠে ছিল। কিন্তু এর পরবর্তীতে জামায়াতকে আমরা আর মাঠে খুঁজে পাইনি। আমরা জামায়াতকে আর মাঠে খুঁজে পাইনি। সেটা তাদের কৌশলগত সিদ্ধান্ত বা রাজনৈতিক তাদের যে প্ল্যান, সেটা তাদের ব্যাপার, কিন্তু ছিল না 14 আগ পর্যন্ত। তাহলে 11 থেকে 14 পর্যন্ত দুটো দল। 14 পর থেকে জামায়াত মাঠে ছিল না, 24 পর্যন্ত মাঠে ছিল বিএনপি। সো বিএনপি নেই। হ্যাঁ, এর মধ্যে বিএনপি স্খলন আছে। আমি বহুবার বলেছি যে 18 সালের যে মানে রাতের সিলের নির্বাচন, তারপর 5 বছর অলমোস্ট বিএনপি কিছু করেনি, মানে 4 বছর টু বি স্পেসিফিক। সেটা হচ্ছে 22 সালের ডিসেম্বরে আমেরিকা র্যাবকে স্যাংশন দেওয়ার আগ পর্যন্ত। এই রাতে সিল মারার পর একটা হরতালও, একটা বড় মিছিলও বিএনপি অর্গানাইজ করেনি, এটা সত্য। কিন্তু তারপরে 10 বছর বিএনপি ছিল, কিন্তু আমরা ধরে নিলাম বিএনপি ইনঅ্যাক্টিভ ছিল। তাতে কি হতো? আওয়ামী লীগ তার মতো করে কোনো সমস্যা তার হতো না, সে নির্বিঘ্নে চালিয়ে যেত। এবং বাংলাদেশ আরো অনেকগুলো স্বৈরতান্ত্রিক আমাদের এশিয়াতেই আছে,
কঠোর নর্থ কোরিয়া আছে, আর একটু সফটার কম্বোডিয়া আছে, সেভাবে নিরুপদ্রব ভাবে চালাতে পারত। কিন্তু না, বিএনপি থাকায় বিরাট সংকট তৈরি হলো। এই যে আজকে আওয়ামী লীগ একটা অত্যাচারী, ভয়ঙ্কর অত্যাচারী, নিপীড়ক, জালেম একটা দল এবং সংগঠন, এই যে ইমেজটা আমাদের সামনে তৈরি হয়েছে, আমাদের এই ইমেজটা আসলে তৈরি হয়েছে বিএনপি মাঠে থাকার কারণে, এবং বিএনপির ওপরে জুলুম করে করে, অত্যাচার করে করে সে আসলে অত্যাচারী হয়ে উঠেছে। আমরা অনেকে বিএনপি করি না, সমাজের সব মানুষ বিএনপি করে না, করার কথাও না, কারণও নেই। কিন্তু যখন আমরা দেখছি একটা দলের নেতা কর্মীর উপরে অকল্পনীয় রকম অত্যাচার হচ্ছে, আমরা সাধারণ মানুষ যারা আসলে রাজনীতির ব্যাপারে একটু খোঁজ খবর আছে, আমরা চাইবা না চাই, মানে সাবকনশিয়াসে কিন্তু ক্ষুব্ধতা তৈরি হতে থাকে। 2700 এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে আওয়ামী লীগের এই সময়টাতে। এর প্রধান অংশ, প্রায় সব, কয়েকশো আছে এর বাইরে, প্রায় সব হচ্ছে বিএনপির, এবং এর মধ্যে কিছু জামায়াত নেতা কর্মীও আছে, বিশেষ করে 14 সালের আগে জামায়াতের মধ্যে ইনক্লুডেড ছিল, তাদেরকে হত্যা করা হয়েছে। বিচার বহির্ভূত হত্যার পর এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, গুম, সেই গুমও প্রধানত রাজনৈতিক প্রতিপক্ষকে করা হয়েছে, খুব স্বাভাবিক। কাস্টোডিয়াল টর্চার, কি পরিমাণ অত্যাচার, নির্যাতন বিএনপির মানুষজনকে যখনই গ্রেফতার করা হয়েছে তখনই এই তথ্য প্রচুর আমরা পাবো। নখ তুলে ফেলা, পেটানো, কি করা হয়নি, ইলেকট্রিক শক দেয়া, বিভিন্ন রকম টর্চার করা হয়েছে। আর একটা নতুন টার্ম আমরা বিগত সরকারের সময় শিখেছি শুধু বিএনপিকে অত্যাচার করার জন্য, সেটা হচ্ছে, আমাদের নিশ্চয় মনে আছে, গায়েবী মামলা। আপনি এমন মামলা করছেন, আগে যেটা হতো একটা ঘটনা ঘটলো, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ওকে তাকে নানান নাম দিয়ে, এমনকি দূরে থাকা মানুষ, টপ লেভেলে মানুষকে হুকুমের আসামি টাসামি বলে বলতেন। গায়েবী মামলা বলে এক বস্তু তৈরি করা হলো, যে বস্তুতে কোনোদিনও ঘটে নাই এমন ঘটনা। প্রথম আলো সরেজমিনে রিপোর্ট করেও দেখিয়েছিল 2018 সালের একটা নির্বাচনের আগে ভয়ঙ্কর সেপ্টেম্বর, এরকম নামে এক মাসে যতগুলো মামলা হয়েছে পুলিশের উপর হামলা টামলা, সরেজমিনে গিয়ে তারা দেখিয়েছে ওখানে কিছুই হয়নি। এই গায়েবী মামলার মাধ্যমে লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মীকে মামলার জালে ফেলা হলো, জেলে নিয়ে যাওয়া হলো, তারা জেলে থাকলো, তারা বেরিয়ে আসলো, বেরিয়ে আসার পরও তাদের কষ্ট গেল না। আমি অনেক মামলা থাকা অনেক মানুষকে ফেস করেছি, বলেছি আমার ভিডিওতে, আজকে আরেকটু আবারও বলি, মানে সংখ্যা 50, 60, 70, 80, বিএনপি মহাসচিব যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে 100 মামলা, 450-500 মামলাও আছে বিএনপির উপরের পর্যায়ের নেতাদের মধ্যে। সো এই মামলাগুলো যখন একজন মধ্য সারির, নিম্ন সারির নেতাকর্মীর নামে হয়, জেল থেকে বেরিয়ে আসার পরও প্রতিদিন না হলেও 3 দিন 4 দিন, কেউ কেউ প্রতিদিন যেতে হয়, সপ্তাহের ওয়ার্কিং ডেতে কোর্টে যান, কোনো না কোনো একটা কারণে তাকে কোর্টে যেতে হয়, ফতুর হয়ে যান তার উকিলের ফি দিতে দিতে। অ্যাট দ্য সেম টাইম, যেহেতু আপনি সপ্তাহে 3 দিন 4 দিন কোর্টে থাকেন, আপনার কোনো পেশা নেই, পেশা হতে পারে না, আপনি চাকরি করতে পারেন না, ব্যবসা করতে পারেন না। এই অবর্ণনীয়, অকল্পনীয় কষ্টের মধ্য দিয়ে গেছে। এই তথ্যগুলো আমাদের সামনে এসছে, আমাদের হয়তো মিডিয়াতে এসছে, আমরা হয়তো তাকে কাউকে পার্সোনালি দেখেছি, চিনেছি, এগুলো আমাদের ক্ষুব্ধতা তৈরি করতে শুরু করেছে। এই দেশে বহু জায়গায় হাজার হাজার, লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মী এই এন্টায়ার আওয়ামী লীগের সময় এলাকায় যেতে পারেনি। বহু জীবনের, মানুষের জীবনে ব্যক্তিগত বিপর্যয় ঘটেছে, অনেকে স্ট্রিট ছেড়ে চলে গেছে। আমরা ডকুমেন্ট করিনি, আমাদের করতে হবে কোনোদিন, কিন্তু অনেক তথ্য আমরা এভাবে পেয়েছি। এলাকায় যেতে পারে না, সে আর কিছু পারে না, ঢাকায় রিক্সা চালাচ্ছে। আমাদের মনে থাকার কথা, যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর একবার এরকম একটা অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছিলেন। অনেকে বলছিলেন যে বিরোধী দলীয় নেতারা আরো শক্ত হওয়া উচিত, যদিও আমি মনে করি না। আমার ভালো লেগেছে ওনার কান্না। আমাদের একজন রাজনীতিবিদ কাঁদছেন তার নেতাকর্মীর কষ্ট দেখে, ইট ডাজন্ট নেসেসারিলি মিন যে উনি শক্ত হয়ে মাঠে দাঁড়াবেন না, কিন্তু কান্নাটা ইন্ডিকেট করে এটা তাকে টাচ করেছে। যাই হোক, উনি এই গল্প করেছেন, এই গল্প আমরা জানি। সো এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু কথা বলছি না, আমাদের চারপাশে যখন এই ঘটনাগুলো ঘটে, মিডিয়ায় আসে, আমাদের চোখের সামনে ঘটে, আমরা শুনি কারো কাছে, এগুলো ক্রমাগত আমাদের মধ্যে বারুদ তৈরি করে। একটা গণঅভ্যুত্থানের জন্য কিন্তু বারুদ লাগে, নানা ফর্মে সে বারুদ জমা হতে হয়, সে বারুদগুলো জমা হয়েছে। এবং একটা সরকারকে ক্রমাগত চ্যালেঞ্জ দিতে 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 বিএনপি তার
যে জালিম সত্তা, তার যে অত্যাচারী সত্তা, এই সত্তাটা আমাদের সবার সামনে এনে রেখেছে। এবং ওর এই জালিম সত্তাটা সামনে আস্তে আস্তে ক্রমাগত এটা ইন্টারন্যাশনালিও ছড়িয়ে পড়তে শুরু করেছে। এই যে সরকারের উপরে তীব্র মানবাধিকার বিষয়ক চাপ আসতে শুরু করলো, তার ফ্রিডম অফ এক্সপ্রেশন রেস্ট্রিক্ট করছে বলে চাপ আসতে শুরু করলো, এগুলো সবগুলো আসলে মূলত বিএনপির ওপরে সরকার তার কোয়ার্সিভ আচরণের কারণে হয়েছে। এবং এগুলো হতে 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 যেহেতু বিএনপি কে সাইজ করার জন্য র্যাবকে প্রচুর ব্যবহার করা হয়েছে, তখন খুব স্বাভাবিক যেটা র্যাবের উপর একটা স্যাংশন আসলো। এই স্যাংশনটাও আমাদের আজকের এই মুভমেন্টগুলোর জন্য কিন্তু অনেক গোপনে কাজ করেছে। খুব ডিটেইলড কোনোদিন আরো বলবো বা লেখাও উচিত, লিখবো। র্যাবের উপরে যেদিন স্যাংশন আসলো, আমি তখন একটা ভিডিও করেছিলাম, মনে পড়ে। এই স্যাংশনটাও খুব গুরুত্বপূর্ণ ছিল। তখন কাজ শেষ করে ফেলেনি, কিন্তু দ্য ভেরি পারসেপশন যে শেখ হাসিনা সব ম্যানেজ করতে পারেন, শেখ হাসিনাকে কেউ কিছু ছুঁতে পারে না, যখনই র্যাবের স্যাংশন আসলো বোঝা গেল শেখ হাসিনা ম্যানেজ করতে পারেন নাই। অ্যান্ড দ্য গভর্নমেন্ট ট্রাইড আ লট এই স্যাংশনটা সরানোর জন্য পারে নাই। তো শেখ হাসিনার উপর চাপ আসলো, এর পরবর্তীতে ভিসা পলিসি আসলো। এগুলো সবই মাঠে একটা শক্তিশালী বিরোধী দল ছিল এবং সে তার মাঠে শক্তি দেখাচ্ছিল বলে আমাদের মনে থাকার কথা বিএনপি কিভাবে তার সমাবেশগুলো সেই সময় করছিল। সত্যি বলতে সেই সময়কার কোনো একটা সমাবেশেও একই ধরনের ঘটনা ঘটে যেতেও পারত, কারণ ওটা শুধু বিএনপি ঘটিয়ে দিত তা না। ইভেন 28 অক্টোবর কেউ কেউ বলেন বিএনপি একটু পাল্টা যদি কঠোরভাবে দাঁড়াতো, হতে পারতো সেদিনই সরকারের পতন। তখন অন্য মানুষজন, আমরা প্রায় বলছি একটা গণঅভ্যুত্থানে যেটা হয়, মানুষের ভিতরে বারুদ থাকে, বারুদ জমা থাকে নানান ফর্মে, নানান কারণে, সেগুলো এসে একসাথে বিস্ফোরিত হয়। বিএনপি দাঁড়িয়ে যেতে পারলে, পুলিশকে পেছনে যেতে পারলে হতে পারতো সারা দেশে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ যুক্ত হয়ে গেছে, যেটা আমাদের জুলাই অভ্যুত্থানে এসে যুক্ত হয়েছে, হতে পারতো। হোয়াট এভার, সেটা হয়নি, সেটা অন্য আলোচনা, পরবর্তীতে হলো। কিন্তু এই যে বছরের পর বছর বিএনপি মাঠে থাকলো এবং সরকারকে চ্যালেঞ্জ দিয়ে গেল। বিএনপি রাজনৈতিক দল, বিএনপি ক্ষমতায় যেতে চায় স্বাভাবিকভাবেই, খুব স্বাভাবিক, সে ক্ষমতায় যাওয়ার জন্যই রাজনীতি করছে, সেটাও ঠিক আছে। কিন্তু যে লম্বা সময় তারা কষ্ট করেছে, সাফার করেছে, অকল্পনীয় সাফার করেছে, সেই সাফারিং তাদের এই সরকারের বিরুদ্ধে থাকাটা তার আরাম করে দেয়নি। আমি খুব ব্যক্তিগতভাবে মনে করি, আমি আমার অনেকগুলো ভিডিওতে বলেছি, সরকারের শেষ চ্যালেঞ্জ হচ্ছে বিএনপিটাকে ভেঙে ফেলা না। বিএনপি ভেঙে ফেলা যায়নি আসলে, গত নির্বাচনের আগে সেই চেষ্টা হয়েছিল, কিন্তু বিএনপিকে ক্ষয় করে দেওয়া যেতে পারতো। যে টর্চারের পর টর্চার যখন করছেনি, কোনো একটা পর্যায়ে বিএনপির মানুষজন, মানুষের তো দেশের শেষে আমরা মানুষ এবং আমাদের সহ্যেরও একটা সীমা আছে, সে আর রাজনীতি না করার শর্তে তার মামলা বা অন্যান্য হয়রানি থেকে মুক্তি পাওয়ার ডিল তাকে দেয়া হতে পারে, সে সেটা নিতেও পারে, এই পরিস্থিতি হতে পারে। সরকারের ওই চ্যালেঞ্জটুকুই শেষ পর্যন্ত দূর করার চেষ্টা ছিল নানা ফর্মে। বিএনপিকে নিয়ে সরকার এবং ইন্ডিয়ার মূল টার্গেট ছিল বিএনপিকে ক্ষয় করে ফেলা, অ্যাটলিস্ট ভাঙতে পারলে ভালো, একটা বিরাট দল নিয়ে নির্বাচন করিয়ে তথাকথিত কিছু লোকজনকে এমপি বানিয়ে ভাগ করে ফেলা, না পারলে নিদেন পক্ষে বিএনপি যাতে করা ছেড়ে দেয় তাদের ওই গ্রাসরুটের লোকজন। পারা যায়নি, সেই বিএনপি মাঠে থাকলো, কঠোরভাবে থাকলো, কঠোরভাবে থেকে তারা লড়াই করে গেল। আমরা অনেকে হয়তো জানি যে এই ক্ষেত্রে জনাব তারেক রহমানের একটা বিরাট রোল আছে। তিনি এই পর্যায়ের সাথে নিয়মিত কানেক্টেড থেকে তাদেরকে মোটিভেটেড রাখার চেষ্টা করেছেন এবং উনি বেশ ভালোভাবে সফল হয়েছেন। বটম লাইন, আমরা যখন একটা হিস্ট্রি আলোচনা করব, মানে আমরা একটা যুদ্ধ দেখে শেষ করি, আমাদের 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে। 71-এ মুক্তিযুদ্ধ হঠাৎ করে 9 মাসে বেঁধে যায়নি। আমরা যদি পেছনের হিস্ট্রিতে যাই, ধাপে ধাপে দেখব আমাদের নানান রকম সংকটের কথা বলছি। আমাদের মনে থাকার কথা, শেখ মুজিবুর রহমান 7 মার্চে যখন ভাষণ দিচ্ছেন, তিনি কিন্তু শুরু করছেন আগে থেকে, মানে পেছন থেকে এই করোনায় সেই করোনায়, 54-তে ক্ষমতায় বসতে থাকতে দাও নাই, এরকম। আমরা 52 থেকে শুরু করতে পারি, 54, তারপর কি হচ্ছে সবগুলো ধাপে ধাপে যাব এবং আমাদের বঞ্চনার ইতিহাস তৈরি হয়। আস্তে আস্তে হতে 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 কোনো একটা দিন সেটা যুদ্ধে যায়। রাজনৈতিক দলগুলো এই বঞ্চনাকে একত্র করে, একত্রে আনে, মানুষের বারুদটাকে উস্কে দিতে চায়, বা আর কেউ যদি সে একটা এই ধরনের পরিস্থিতি করতে চায় তাহলে তাই হবে। সুতরাং আওয়ামী লীগ যে আজকে একটা বর্বর
শাসকে পরিণত হয়েছে মানুষের সামনে। আওয়ামী লীগ শুধুমাত্র দুর্নীতি করছে তা না, আমরা খেয়াল করবো আওয়ামী লীগের শব্দটা উচ্চারণ করলে আমাদের সামনে শুধু দুর্নীতি করেছে এই বিষয় না, আওয়ামী লীগের বলতে আমরা কতটা দানবকে দেখি, মানে টিভিতে বা শুনতে হবে না, পাড়ায় আমরা দেখবো কতগুলো দানব। এই দানবগুলো কিন্তু তৈরি হয়েছে ছাত্রলীগ, যুবলীগ, অন্যান্য যে লীগগুলো আছে তাদেরকে দানবে পরিণত করা হয়েছে মূলত বিএনপিকে ঠেঙানোর জন্য। সো দানব চেহারা দেখে দেখে আমরা বড় হয়েছি। পুলিশকে দানবে পরিণত করা হয়েছে, র্যাবকে দানবে পরিণত করা হয়েছে বিএনপিকে ঠেঙানোর জন্য। সো আমি যখন এরপর পুলিশকে কোনো কারণে ফেস করতে গেছি, আমি ওর দানব সত্তাটা দেখে এসেছি, আমার উপরে সে দানবীয় আচরণ হয়েছে। এই প্রত্যেকটা আসলে সে এই জায়গায় গেছে এবং আওয়ামী লীগের এই সত্তাটা, এই যে একটা দানব সত্তা তৈরি হয়েছে, বিএনপির কারণে তৈরি হয়েছে। সুতরাং আওয়ামী লীগের দুর্নীতি, অপশাসন তো আছেই, আওয়ামী লীগ ভয়ঙ্কর রকম একটা বর্বর দানব যে মানুষকে অত্যাচার, নিপীড়ন, জুলুম করে, সেই ইমেজটা আমাদেরকে দুর্নীতির চাইতে অনেক বেশি ভয়ঙ্কর রকম ক্ষুব্ধ তৈরি করেছে, অনেক বেশি বারুদ আমাদের মধ্যে জমা করিয়েছে। এই পুরো কৃতিত্বটা বিএনপির। সো আমরা যখন সিরিয়াসলি কাজ করব, হিস্ট্রি লিখব, ব্যাকগ্রাউন্ডে বিএনপির এই বিরাট অবদানের কথা যেন ভুলে না যাই। আমাদের মধ্যে এখন টেন্ডেন্সি হয়, ওই যে বলে না, সাকসেস হ্যাজ মেনি ফাদার্স, ফেইলিয়ার ইজ অ্যান অরফান। ফেইলিয়ারের দায় কেউ নেয় না, কিন্তু সফল হলে প্রচুর পিতা তৈরি হয় তার। আমাদের চেষ্টা হবে, চেষ্টা থাকা উচিত হবে হিস্ট্রিতে, যখন এই হিস্ট্রি লিখবো আমরা ভবিষ্যতে বা এখন থেকেই, তার জায়গাগুলো দেয়া। আর বিএনপি তো এই আন্দোলনেও সিরিয়াসলি পারফর্ম করেছে, সুতরাং এই হিস্সা তো তাকে দিতেই হবে। সাথে জামাতও করেছে, জামাতও আগে বিরোধী যখন আন্দোলন করছে, আগেও বলেছি 14 সাল পর্যন্ত অ্যাটলিস্ট জামাতও মাঠে অত্যন্ত টাফ ফাইট করেছে। সবকিছুই থাকতে হবে হিস্ট্রিতে।